প্রতি বছরই যায়, কিচ্ছু হয় না, ভালোভাবে বাড়িতে ফিরে আসে। তো গত বছরও যেমন প্রত্যেক দিন মর্নিং ওয়াকে যায়, সেরকম মর্নিং ওয়াকে গেছিলো। আসার পরে একটু বসে থাকে, জিরিয়ে নেয়। বসে থাকার পরে ও চানে ঢোকে, চান টান করে বসে থাকতে থাকতে একটুখানি পেপারটা জাস্ট একটু টাচ করে নেয়, যে না একটু চোখ বুলিয়ে নেয়। তারপরে পেপারটা আধা ঘন্টার মতন বসে থাকে, কি 20 মিনিট বসে থাকে। তারপরে চান করতে ঢুকে চান টান করে এসে ঠাকুর পুজো করে। ঠাকুর ফ্রন্ট ক্যামেরা ফিরে আসলাম। কাজ করতে করতে ভাতটা হচ্ছে, ভাত হতে হতে আর এই দেখো রসুন ছুলবো শাকের জন্য। রসুন ছুলতে ছুলতেই তোমাদের সাথে আমি একটু কথা বলে নিচ্ছি। একটুখানি এটা দিয়ে আসি। দেখো গত বছরের ঘটনাটা, ও মিটিংয়ে যাওয়ার সময় সকাল থেকে তো চান করলো, পুজো করলো, করে যখন টিফিন খেতে বসবে তখন হঠাৎ দেখি মাথা গরম। আমি বললাম কি হয়েছে, তুমি এত মাথা গরম করছো কেন? বলছে না আমি এখন খাবো না, আমার দেরি হয়ে গেছে। মানে 11টা, ও এমনই একটা মানুষ, 11টা মানে 11টাই যেতে হবে, তার 5 মিনিট আগেও না, 5 মিনিট আমি কিন্তু এখন টিফিন খাবো না। আমি বললাম একটু তরকারি রুটি খেয়ে যাও। না খাবো না, শুধু চা খেলো, বিস্কিট খেলো। খেয়ে খুব আমার সাথে প্রচণ্ড মাথা গরম করছে, মেজাজ করছে, করে বেরিয়ে গেল। আমি কিচ্ছু, আজকে 21শে জুলাই, ও তো সময় মতন মিটিংয়ে চলে গেছে। তো আমি সেটাই ভাবছি যে আমার বন্ধুদের সাথে গত বছর ওর যত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা একটুখানি শেয়ার, তো তোমরাও সব জানতে পারবে কি হয়েছিল। তো আমি দিদিকে উদ্দেশ্য করে বা পার্টিকে উদ্দেশ্য করে এখানে কিছু বলছি না বা বলবো না, এটা আমার কোনো অধিকার নেই। কারণ এটা আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতায় শেয়ার করছি। আর অভিজ্ঞতা মানে এটা আমার পারিবারিক একটা দুর্গমী কথায় ফিরে আসলাম। একটুখানি ভাত দেখতে গেলাম, ভাতটা দেখলাম আর সেদ্ধগুলি ভাতের মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি ভাতটা হতে হতে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি। তোমরা তো কিছু জানো না, তোমাদেরও জানা দরকার। ও একবার পুজো করে সকালে, আর একবার আমি করি। ওই দেখ কথা বলতে বলতে। তবে এই বছর একটু কম হচ্ছে, প্রতি বছর মুষলধারেই হয়। তারপরে কি হলো, চান করতে ঢুকলো, পুজো হলো, হওয়ার পরে চা বিস্কিট খেলো। চা বিস্কিট খাওয়ার পরে হঠাৎ বলছে কি জামা প্যান্ট, মানে ড্রেস আপ করে ফেলেছে, জামা প্যান্ট পরে ফেলেছে। এবার আমাকে বলছে আমি কিছু খাবো না। আমি বললাম টিফিনটা তো পড়ে যাবে, টিফিনটাই খেয়ে যায় অ্যাকচুয়ালি, ও তো ভাত খেয়ে যায় না। বললাম রুটি আর একটু তরকারি খেয়ে যাও। না আমি কিচ্ছু খাবো না। আমি বললাম ম্যাগি খাও। না ম্যাগি খাবো না। মানে এত সময় মেনটেন করে চলছে আর কি। ও বরাবরই সময় মেনটেন করে চলে। 11টা বললে 11টা 5-10 বেরিয়ে যায়, পারলেও আগেই বেরিয়ে যায়। তো আমি বললাম খেয়ে যাও। 2-3বার বলার পরে এত মাথা গরম, এত মেজাজ করলো আর মাথা গরম করলো, আমি কিচ্ছু বললাম না সেই জায়গায়, চুপচাপ রইলাম। কারণ একটা জায়গায় যাবে, আমার কিছু বলার দরকার নেই। তো ভালোভাবেই ও চলে গেল। আমার খুব দুঃখ হলো, বিশ্বাস করো বন্ধুরা, খুব দুঃখ হলো। এমন মেজাজ করলো না, আর এত মানে 2-একটা কথা বলে গেল, আমার প্রচণ্ড মনে দুঃখ হলো। আমি কিচ্ছু বললাম না, মাথা নিচু করে আমি কি একটা কাজ করছিলাম টেবিলের উপর। তো ওকে বললাম আমি একা খাবো, তুমি খাবে না, এরকম একটা। কেন তুমি কি খাও না, এরকম করে 2-একটা একটু বড় বড় কথা বললো। আমার খুব দুঃখ হলো, আমি কিচ্ছু বললাম না, চলে গেল। আমি বললাম যে যাক, ঠাকুরের নাম নিয়ে যা, ভালোভাবে ফিরে আসে, চলে গেল। মিটিং শোনার জন্য চলে গেল। এবার আমি চুপচাপ নিজের কাজকর্ম করছি। সময় মতন ও আসলো, তখন ধরে রাখো 5টার একটু পরে। ও কিন্তু এত দেরি করে না। এবার আমি কিন্তু বন্ধুদের ফোন করছি, যেসব বন্ধুদের সাথে ও যায়, ও কোনো ম্যাটাডোরে যায় না বা কোনো গাড়িতে যায় না। ওরা কয়েকজন বন্ধু মিলে একটা স্করপিও বা টাটা সুমো ও বন্ধুদের আছে, তাদের গাড়ি করে সব বন্ধুরা মিলে চলে যায়। এক বন্ধুর গাড়ি আছে, সেখানে চলে যায় ও গাড়ি করে। তো আমি ফোন করছি, কোনো বন্ধু ফোন ধরছে না। 2-একজনের নাম্বার আছে, ধরছে না। এবার আমার আরও টেনশন বেড়ে গেছে, কি ব্যাপার, কোনো ফোন আসছে না। অথচ দিদির মিটিং তো 4টের আগে শেষ হয়ে গেছে, 3:30 পৌনে 4টার মধ্যে দিদির মিটিংও শেষ হয়ে গেছে, এতক্ষণ কেন করছে? দেখি 5:30টার একটু আগে কলিং বেল পুশ করলো, আমি খুলে দিলাম। ও হাতটা এরকম বাঁ হাতে হয়েছে, বাঁ হাতটা এরকম ধরে মাথা নিচু করে আমার দিকে একবার তাকালো, ঘরে ঢুকলো, হাতটা এরকম ফুলে গেছে। কি হলো, কি হয়েছে? আমি তো প্রচণ্ড চিন্তা এমনি ছিলাম, মনও খারাপ, চিন্তাতেও ছিলাম। এমন কি হয়েছে তোমার হাতে, কি হয়েছে? কিছু বলছে না।
বেডরুমে ঢুকে গেল, ঢুকে কোনো রকমের জামা প্যান্ট চেঞ্জ করে এসে বাথরুমে ওই হাত নিয়ে এতটা ধৈর্য, হাত পা ধুয়ে নিল, ওই হাতটা ছাড়া ডান হাত ধুয়ে নিল আর পাগুলো ধুয়ে নিল, ধুয়ে আবার ডান হাত দিয়ে মুখেও জল দিয়ে নিল। মানে কি ধৈর্য, কোনো কুঁ কুঁ করে আওয়াজও করছে না, মারে বাবারা করে আওয়াজ করছে না। তো আমি বললাম কী হয়েছে বলো বলো বলো, আমাকে এখন ডাকবে না, আমি কিছু খাবো না, কিন্তু আমাকে ডাকবে না ডাকবে না, মানে ভাত খাবে না, খেয়েও যায়নি এসেও খাবে না। আমি বললাম কেন খাবে না কেন? না আমি একটা জায়গায় পড়ে গেছিলাম, এই যে হাতের অবস্থা আমি দেখলাম যে বাপ রে বাপ লাল টকটকে হয়ে গেছে। আমি সাথে সাথে আমার ফিজিওথেরাপির আইস ব্যাগ আছে, আমার আইস কিউব আছে, সে আইস ব্যাগটা সাথে সাথে ওখানে আমি দিই। করতে 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 অনেকটা রিলিফ, শুয়ে পড়েছে বিছানায়, শুয়ে পড়েছে। আমি বলছি চলো তুমি ডাক্তারের কাছে চলো, অর্থোপেডিক ডক্টর, এখানে ডক্টর কর্মকারও আছে আমাদের পাড়ায়, উনি অর্থোপেডিক খুব বড় ডাক্তার, উনি পিজির ডাক্তার এবং অনেক জায়গায় উনি বসেন। বলছে আমি কোনো ডাক্তারের কাছে আজকে যাবই না, আজকে শুধু বরফ দেবো। বরফ দিতে এতটা জেদ, মানে তখন যাবে না, প্রচণ্ড এমনিও জেদি মানুষ, সাংঘাতিক, মানে যেটা বলবে সেটা করেই ছাড়বে, এগুলো ভালো না, এতটা জেদ ভালো না। পরের দিন ঘুম থেকে উঠে আমি কিন্তু আগের দিন বারবার বললাম অ্যাপেলোতে চলো, নাহলে স্পর্শতে চলো, তা না হলে কর্মকারকে বাড়িতে কল করি, কিছুতেই গেল না, জেদ করে রইল, সহ্য করে রইল ব্যথা। পরের দিন ঘুম থেকে উঠে নিজেই চেয়ারে বসে বাইরে আসলো, ডাইনিং রুমে এসে চেয়ারে বসে বলছে আমি এখন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করলো। সে স্পর্শ না, এখানে নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, মনে করে তোমাদের বলবো। হ্যাঁ স্পর্শতে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করলো। করার পর ডাক্তার বলছে আজকে তো আমি এখানে বসি না, আজকে উনি রানীকুঠি, মনে করতে পারছি না, উনি ওখানে বসেন। তো আমরা নাম হলো অসীম সাহা বা অসিত সাহা, এরকম একটা অসীম সাহাই হবে। তো বিশাল বড় ডাক্তার, গেলাম বিকেলবেলায়, উনি বললেন আমি 6:30 থেকে বসি, আমরা 6:30টার সময় ওকে নিয়ে গেলাম, রিক্সা করে চলে গেলাম ডাইরেক্ট। উনি দেখলেন, দেখে এক্সরে সাথে সাথে, আর কোনো কথা নেই, এক্সরে করলেন। এক্সরে করে আমাদের টিভির মতন থাকে না, স্ক্রিনে দেখালো যে দেখুন হাতের এই জায়গাটায় হাড়টা দুটুকরো এরকম দুফালা হয়ে গেছে, দুটো খণ্ড হয়ে গেছে। তো দেখানোর পরে আমার খুব খারাপ লাগলো যে এত কষ্ট পাচ্ছে, কিছু বলছে না মুখে, আর ধৈর্য কি একটু আওয়াজ করছে না, এত যন্ত্রণা, দুটো ভাগ হয়ে গেছে, তাও কিছু বলছে না। আর এই হাতটা ছোটবেলায় এই জায়গাটায় ওর ভেঙে গেছিলো, এতটাই দুরন্ত ছিল তখন, 6 বছর কি 7 বছর, আরও কম, 6 বছর বয়সী হবে, খুব দুরন্ত ছিল। খেলতে গিয়ে বন্ধুরা বোধহয় ওকে ধাক্কা মেরেছে, ও ছিটকে পড়ে গিয়ে, ছোটোবেলার কথা তো, হাড়টা তখন নরম থাকে, এই হাড়টা ভেঙে গেছিলো। সেই সময় ওর বাবা কিন্তু বেঁচে ছিল না, সবে বাবা মারা গেছে। তো ওর মা, মানে আমার শাশুড়ি মা কি করবে একা, আরও তো ভাই বোন ছিল, আরও 3 জন, টোটাল 4 ভাই বোন। এখন ওকে নিয়ে কি করবে, যাচ্ছে ভাঙড়ে, যাচ্ছে দেখাচ্ছে, প্লাস্টার করছে, ভাঙড় থেকে বলেছিল অপারেশন করবে, কিন্তু সেরকম ক্ষমতা ছিল না যে অপারেশনটা হবে ওর হাতে। যাই হোক, বলছে হাড় এই সময়ের মধ্যে যদি অপারেশন না হয় তাহলে নার্ভটা ছোট হয়ে যাবে। তো যথারীতি অপারেশন আর হলো না, দেখবে হাড়টা একটু কার্ভ, এরকম একটু কার্ভ, এর নার্ভটা না ছোট হয়ে গেছে একটু, এই জন্য হাতটাকে এরকম সোজা করতে পারে না, এরকম কার্ভ একটু, তোমরা ভিডিওতে ফলো করবে, হয়তো কেউ করেছে, এরকম সোজা হয় না। আমিও চেষ্টা করছিলাম, বলছে না আমাকে টানবে না, আমার কষ্ট হয়, আমিও একটু ফিজিওথেরাপি করে চেষ্টা করেছিলাম, বলছে না আমার এটা আর হবে না, ছোট হয়ে গেছে, ছোটোবেলার বয়সের ঘটনা তো, ছোট হয়ে গেছে হাতটা। ওখানে এক্সরে করলো, আবার তো ছোটোবেলার কথায় ফিরে গেলাম, এখন আবার 22 জুলাইয়ের ঘটনা বলছি। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে এক্সরে করলো, দেখালো, আমাকে বললো আপনি বসুন, দেখুন কি অবস্থা। তো বলছে যে এখন ব্যথাটা কমাতে হবে, ব্যথার ওষুধ দিয়েছে, ট্যাবলেট অনেক কিছু দেওয়ার পরে বলছে আপনি 27 তারিখ আসুন। 21 জুলাই ভেঙেছে, 22 তারিখ নিয়ে গেলাম, 22 জুলাই
উনি বললেন 27 তারিখ আসুন। 27 তারিখ মানে 27শে জুলাই, গত বছরের কথা। নিয়ে গেলাম, বলল এখানেই আসবেন। তো ওখানেই গেলাম। যাওয়ার পরে উনি এক্সরে, তো সেদিন এক্সরে করা হলো, বললো প্লাস্টার করবে। তো উনি নিজের হাতে প্লাস্টার করে দিলেন। প্লাস্টার করে দেওয়ার পরে আর উনি বললেন যে এটা 1.5 মাস প্লাস্টারটা রাখতে হবে। 1 মাস মানে 5 সপ্তাহ, 1 মাস 1 সপ্তাহ রাখলেই যথেষ্ট। তো আমার হাজব্যান্ড বললো আমি পারলে আরও 2 সপ্তাহ রেখে দেবো, যে প্লাস্টারটা যতদিন রাখবো আমারই ভালো। ডাক্তারও বলেছিল যে যদি আপনি একটু বেশি রাখতে পারেন তাহলে ভালো, কিন্তু আমি 5 সপ্তাহ পরে আপনাকে আসতে বললাম। এর মধ্যে খুব দামি দামি ক্যালসিয়াম দিল, খুব দামি দামি ওষুধ। ক্যালসিয়াম দিতেই হবে, খেতেই হবে, কারণ ওই ক্যালসিয়াম খেয়ে হাড়টা জোড়া লাগবে। তো সমস্ত যেভাবে ডাক্তার বলেছে সেইভাবে সমস্ত কিছু আমরা মেনটেন করে ওকে সেইভাবে চিকিৎসা করে ভালো করে, মানে অনেকটাই ভালো হলো। তারপরে ও কী করলো, 5 সপ্তাহ না, ও 1 মাস 3 সপ্তাহ পুরো হাত রাখলো। ওইরকম প্লাস্টার অবস্থা রাখা মানে অনেক কঠিন ব্যাপার। এই বাঁ হাতটা পুরো ডাক্তার বলে দিয়েছিল চান করার সময় বাঁ হাত পুরো কভার করে নিতে। এমন ধৈর্য মানুষ, আমি বলছি দাও আমি কভার করে দেবো প্রতিদিন চান করার সময়, ও আমাকে কভারটা করতে দেবে না। মানে ও কি বলতো, কারোর উপর ডিপেন্ডেন্ট না বউ, না ছেলে, না বন্ধু বান্ধব, না সমাজ, এরকম একটা ব্যাপার। মানে জেদি মানুষ যাকে বলে, একা করতেই ভালোবাসে, সমস্ত কিছু একা করতেই ভালোবাসে। ওই কভারটা নিয়ে, একটা প্লাস্টিকের কভার নিজেই অ্যারেঞ্জ করে নিল, কোথা থেকে জোগাড় করলো, সে আমাকেও করতে দিল না। পুরো হাত নিজে বাধ্য বেঁধে শাওয়ারে চান করতো। কিন্তু ডাক্তার বলেছিল জল যেতে না পড়ে প্লাস্টার করার পর শাওয়ারে চান করতো। জামা কাপড়গুলো আমি বলতাম তুমি রেখে দাও, আমি ধুয়ে দেবো। প্রথম রেখে দিত, 1-2 সপ্তাহ কাটার পরে ও না ওই জামা কাপড়গুলো নিজের হাতে কেচে দিত, সিটকে নিয়ে আটকিয়ে চান করতো। আমি বলতাম জামা কাপড় রেখে এসছো না, মুখে কিছু বলতো না, গিয়ে দেখতাম নেই, ও ধুয়ে ফেলেছে, ডানাতে ধুয়ে নিয়েছে, সার্ফ দিয়ে আবার ধুয়ে আবার শুকোতেও দিয়ে আসতো। মানে অদ্ভুত মানুষ, আমি তো এরকম মানুষ পৃথিবীতে দেখিনি মনে হয়। এতটা মনের জোর এবং স্বাবলম্বী, স্বনির্ভরতা যাকে বলে, স্বনির্ভরশীল, নিজে একাই স্বনির্ভরশীল। শুকোতে দিত, ওষুধ আনতে যাবে, মেডিসিন ফুরিয়ে গেলে 1-2 দিন আগে মেডিসিন আনতে যেত, রিক্সা করে মেডিসিন আনতে যেত। মানে কোনোদিন কাউকে বলেনি যে চলো না আমাকে একটু স্কুটি করে নিয়ে যাবে, একটু বাইকে করে নিয়ে যাবে, আমি মেডিসিন আনবো। ওই নিজেই মেডিসিন আনতে যেত এরকম। তারপরে খেতে হলে সেটা তো ডান হাত খেয়ে নিত, কোনো অসুবিধা নেই। মানে এরকমভাবে ও নিজেকে ভালো করেছে, কারোর উপর কোনো ডিপেন্ড করতো না। প্রথম আমি ধুয়ে দিতাম, যতটুকু পারতাম ওকে আমি সেবা করতাম। কিন্তু কেমন ধরুন আমি নিজেও এখন অবধি বুঝতে পারি না। আর মাথা এই গরম হলো, এই ঠান্ডা হলো, এই উঠতে মাথা গরম, উঠতে আবার মাথা ঠান্ডা হয়ে যায়। রাগ আবার বেশিক্ষণ রাখতেও পারে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই 1 মাস 3 সপ্তাহ হাত রাখার পর ওর কাছে গেলাম আমরা, উনি টাইম দিলেন। আমরা গিয়ে বললাম যে ডাক্তারবাবু আরও 2 সপ্তাহ বেশি রাখা হলো। বলে ভালো তো, আমিও তো বলেছিলাম যদি আরও 2-3 সপ্তাহ রাখেন তাহলে হাতটা আরও ভালো হয়ে যাবে। তারপর উনি আবার এক্সরে করলো। উনি কিন্তু একবার না 2-3 বার এক্সরে করে, আবার এক্সরে করলো। আবার মাঝে কিন্তু একবার এক্সরে করেছিল প্লাস্টার চলাকালীন, আর যেদিন প্লাস্টার খুলবে আবার এক্সরে করলো। এক্সরে করে নিজের হাতে সমস্ত কিছু করে তারপর বললো আপনারা কি এখানে প্লাস্টারটা কি এখানে খুলবেন না বাড়িতে? তখন আমরা বলছি এখানেও খোলা যায়, কোনো অসুবিধা নেই। বলছে না এখানে খুলতে হবে না, আমি একটা নাম্বার দিচ্ছি, নাম্বারে ফোন করবেন, কালকে সকালে ভদ্রলোক চলে আসবে বাড়িতে, উনি কেটে দেবেন। তো উনি প্লাস্টারটা কেটে দিলেন। কেটে দেওয়ার পরে উনি আবার ডাক্তার বললো যে প্লাস্টার খোলার পরে কিন্তু আবার আসবেন। আমি বললাম ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট সেদিন ছিল না, পরের দিন আবার গেলাম। যাওয়ার পরে উনি দেখলেন, দেখে বললেন যে এই ধরুন 3 মাসের মতন আপনি কি কোনো গাড়ি রাইড করেন? বলছে হ্যাঁ আমি 2 হুইলার চালাই, স্কুটি চালাই। বলছে স্কুটি কিন্তু এখন জায়গার থেকে ঘরের থেকে কি বের করতে হয়? বলে হ্যাঁ, বের করে একটু রাস্তার দিকে নিতে হয়। বলছি স্কুটি টেনে বের করবেন না, স্কুটি চালাবেন না, ভারী জিনিস উঠাবেন না, যা বলার সব বলে দিয়েছে রেস্ট্রিকশন। তো ও তো ভারী জিনিস ওঠানোর কোনো প্রশ্ন আসে না, একমাত্র গাড়ি ছাড়া।
সেইভাবেই 3 মাসের মতন সব কিছু মেনটেন করলো। করার পরে বললো 3 মাস পরে বললো কি আমাকে একদিন সকালে দেখি তো গাড়িটাকে একটু বের করতে পারি কিনা। তখন ব্যথাও নেই, ব্যথা তো থাকবেই না, অনেকটা ভালো। আর ওকে আবার হ্যাঁ এই একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, ওর প্লাস্টার চলাকালীন ওকে 3টে এক্সারসাইজ দিয়েছিল। একটা হলো এরকম পাঞ্চিং 10 কাউন্টিং করে, আরেকটা হলো এইভাবে। কেন দেখাচ্ছি বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমেও তোমরা দেখে নিতে পারবে যে হাত ভাঙলে এই জায়গাটায় ভাঙলে কিভাবে প্লাস্টার চলাকালীন এক্সারসাইজ করতে হয়, এটা দেখাচ্ছি। তোমরাও দেখে নিতে পারবে, শিখে নিতে পারবে। একটা হলো 10 কাউন্টিং করে এরকম আস্তে আস্তে, এরকম আস্তে আস্তে মুঠো ছাড়তে হবে, মুঠো ধরতে হবে 10 কাউন্টিং করে, 10 বার 10 বার করে। আর এইটা 10 বার 10 বার করে 3 বার। আর এইটা যে ক্লক ওয়াইজ, এইটাও 10 কাউন্টিং করে আস্তে আস্তে, জোরে জোরে না। এইটাও 10 কাউন্টিং করে, আবার অ্যান্টি ক্লক ওয়াইজ, ওটা হলো ক্লক ওয়াইজ হলো, আবার অ্যান্টি ক্লক ওয়াইজ এরকম। এটাও 10 কাউন্টিং করে 3 বার। আরেকটা হলো দুটো এক্সারসাইজ হয়ে গেল, আরেকটা হলো এরকম, এইটাও 10 কাউন্টিং করে 3 বার এরকম করে। এটা প্লাস্টার চলাকালীন করতে বলেছিল, তাহলে ভালো তাড়াতাড়ি জোড়া লেগে যাবে। তারপরে প্লাস্টার খোলার পরেও উনি বললো যে যেটা আপনাকে দেখিয়ে দিয়েছি সেটা করবেন, এরকম করেও করবেন 10 কাউন্টিং করে 3 বার, পাঞ্চিংটাও করবেন 10 কাউন্টিং করে 3 বার। আর এরকম করবেন সামনের দিকে ঝুঁকিয়ে, আবার এরকম করবেন সামনের দিকে ঝুঁকিয়ে, আবার এরকম। পারলে এই হাতটা দিয়ে এরকম করে একটু ধরে নেবেন, এই জায়গাটা একটু ধরে নেবেন। এই জায়গাটা অ্যাকচুয়ালি ধরতে হয়, যেখানে ভেঙেছে এই জায়গাটা হালকা করে চেপে না, এরকম করে ধরে এইভাবে করবেন। এইভাবে দ্রুত ভালো হয়ে গেল। এখন তো ও গাড়ি নিয়ে সব জায়গায় সব কাজেই যায়, অফিসে যায়, কর্পোরেশন অফিস বাঘাযতীন, মেইন অফিসে যায় না, মেইন অফিস হলো এসপ্ল্যানেড, সেখানে যায় না। বা দূরে কোথাও যেতে হলেও গাড়িতে যায় না, ও মেট্রো করে যেতে হলে মেট্রো, বাস, অটো, এই সমস্ত। 21শে জুলাই বৃষ্টি হবে, একদম ধরা বাঁধা। এই যে এটা দেখাচ্ছি, দেখো কীরকম করে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন সময় হলো 2:20 বাকি। গুড আফটারনুন। কিছু পড়ে আছে, পুজোর পরে সেটা পেয়ে যাবেন। পুজোটা হয়ে যাক, আমরা এগুলো দিদির ব্রিগেডে ভাষণ বাড়ির থেকে শুনছি। আর আমি প্রতি বছর ব্রিগেডে যাই না, আমি বাড়িতে টিভি ছেড়ে একদম প্রথম থেকে শেষ অবধি ভাষণ শুনি। কিন্তু আজকে আমি দুপুর 2টা থেকে শুনছি। দিদিকে এখান থেকে অনেক প্রণাম আর শ্রদ্ধা জানাই। মিটিং শুনে এসে এখন এই যে খেতে বসেছে, খাওয়া হয়েও গেছে। ডিমের অমলেট, বেগুন ভাজা, মসুর ডাল, আর খাচ্ছে এখন আমের চাটনি খাচ্ছে, খাওয়া হয়ে গেছে। তোমাদের বলেছিলাম না দেখাবো, এই যে দেখিয়ে দিলাম। এখন ঘুমিয়ে পড়বো। দেখো বন্ধুরা, দূরে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, ওটা কি প্রচুর বাচ্চা না কি বুঝতে পারছি না। আজকে এই মুহূর্তে প্রথম দেখলাম, আজকে দেখলাম। দেখো বিকেলে মাঠে খেলা হচ্ছে, এটা একটা খুব ভালো অ্যাডভান্টেজ। বিকেলবেলায় এই ব্যালকনিতে বসেও মনটা ভালো লাগে, বসে খেলা দেখলেও খুব ভালো লাগে, সময় কেটে যায়। দেখো ফুটবল খেলা হচ্ছে, তোমাদের বলি না এখানে ফুটবল, ক্রিকেট সমস্ত খেলা খেলা হয়। 2x দেখাচ্ছি তোমাদের। এটা হলো সিকিউরিটি গার্ড, পাশের ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড। দিদি প্রিয়া রানী রাসমণিপুর সিকিউরিটি গার্ড। এই দেখো